তোমরা সবাই ভালো আছো? তোমাদের জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো এর আগে তোমরা জানো যে প্রথম ইউনিট টেস্ট হয়ে গেছে এবং 1 নম্বর দ্বিতীয় অধ্যায় প্রশ্নগুলো আমি দিয়েছিলাম ইতিহাসের ক্লাস 10-এর। তো আলোচনা করব ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন নিয়ে। প্রথমে আমি প্রত্যেক চ্যাপ্টারের বড় প্রশ্নগুলো দিয়ে দেবো, তারপর শর্ট প্রশ্ন নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো কোনগুলো 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আজ শুরু করব প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণে এই অধ্যায়ের বড় প্রশ্ন নিয়ে। তো এই অধ্যায়ের প্রথমে যে বড় প্রশ্ন তোমাদের করতে হবে সেটি হচ্ছে ঔপনিবেশিকরণ আইন বলতে কী বোঝো? ঔপনিবেশিকরণ আইনের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিক্রিয়া কী ছিল? তো এটা ভূমিকা। তারপর যাবে ঔপনিবেশিকরণ আইন। আচ্ছা, ভারতীয় অরণ্য আইন। ভারতীয় অরণ্য আইন দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা 1865 আর 1878। তার ভারতীয় অরণ্য আইন 1927। এবার দেখে নেব ব্রিটিশ শাসকের আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহের কারণ কী ছিল, অথবা ঔপনিবেশিক ভারতীয় উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করব। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা ঔপনিবেশিক অরণ্য আইনের কারণগুলি কী ছিল এই পয়েন্টগুলো দিলেই কিন্তু ওর মধ্যে সব এসে যাবে। তো দেখো, প্রথম হচ্ছে ভূমিকা, তারপর উপজাতি বিদ্রোহসমূহ, কী কী বিদ্রোহ হয়েছিল, নতুন আইন বিচার ব্যবস্থা পরিবর্তন হয়েছিল, তারপর দেখো উচ্চ রাজস্ব আরোপ, এই কারণে আদিবাসী বিদ্রোহ হয়েছিল, মহাজনদের শোষণ, এর ফলে আদিবাসী বিদ্রোহ হয়েছিল, বেগাস শ্রমদানে বাধ্য করা, এর ফলে আদিবাসী বিদ্রোহ হয়েছিল, আর ব্যবসায়ীদের শোষণ, ঠিক আছে, আর খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার, আর হচ্ছে সরকারি কর্মচারীদের অত্যাচার। এ হচ্ছে উপসংহার। তো কিছুদিন পরেই মাধ্যমিক রেজাল্ট বার হবে। তো রেজাল্ট বার হওয়ার পরপরই কিন্তু আমি তোমাদেরকে কীভাবে মাধ্যমিক খাতা দেখতে হয় বা লিখতে হয়, যেহেতু আমার খাতা দেখেছি খাতা কীভাবে লিখতে হয়, তেমন একটা ভালো খাতার নমুনা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হবে। দ্বিতীয় পর্যায়ে চুয়াড় বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো, অথবা টিকা লেখো। চুয়াড় বিদ্রোহ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পাইকান জমি হাতছাড়া, উচ্চ রাজস্ব হার, তারপর তীব্র অত্যাচার পয়েন্ট, বিস্তার, কোথায় কোথায় বিস্তার হয়েছিল, নেতৃত্ব কারা কারা ছিলেন, প্রাবল্য আর বৈশিষ্ট্য 1, 2, 3, 4, আর হচ্ছে ব্যর্থতা, ঠিক আছে? এবার চলে যাবো পরের প্রশ্ন, কোল বিদ্রোহ সম্পর্কে যা জানা লিখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোল বিদ্রোহটা এবছর তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য। তো প্রথমে ভূমিকা লিখবে তোমরা, কোল বিদ্রোহের কারণগুলো লিখবে। দেখো সেই একই পয়েন্টগুলো এসে যাচ্ছে, রাজস্ব উচ্চ হার বা উচ্চ রাজস্ব আদায়, দ্বিগুণ অত্যাচার, নগদ রাজস্ব, 4 বেকার খাটা, 5 হচ্ছে আফিম চাষ, আর ব্যক্তিগত আইন হস্তক্ষেপ। এটা হচ্ছে তোমাদের কোল বিদ্রোহের কারণ। তো নেক্সট প্রশ্ন চলে যাবে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করে। যেহেতু এর আগের বছরে 23 সালে আসেনি, 24 সালে প্রশ্নটা আসেনি, সুতরাং ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে। ভূমিকা বেশি লেখার দরকার নেই। তারপর চলে যাবে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী কী। তো দেখো উচ্চ রাজস্ব আদায়, তারপর চলে যাব আমরা পরের পয়েন্ট, মহাজনদের শোষণ, তারপর পয়েন্ট ব্যবসায়িকদের দুর্নীতি, আর রেল কর্মচারী ঠিকাদার অত্যাচার, তারপর দেখো নিজস্ব আইন সম্মানে আঘাত করা, খ্রিস্টান ধর্মপ্রচার। সাঁওতাল বিদ্রোহের ফলাফল কি, এটাও 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু 8 নম্বর প্রশ্ন আমি একভাবে দিয়ে দিয়েছি। সাঁওতাল পরগনা গঠন, বিশেষ সুবিধা প্রদান, বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা জারি, খ্রিস্টান মিশনারিদের সক্রিয়তা বৃদ্ধি, আর উপসংহার। পরের যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। তো মুন্ডা বিদ্রোহের কারণগুলো দেখে নাও, আমি আর পড়ছি না, ছোটোখাটো আছে যেহেতু 4 নম্বরের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিদ্রোহ হয়েছিল কোথায়, বিস্তার হয়েছিল কীভাবে, বিদ্রোহের পরের দিকে হয়েছিল, বৈশিষ্ট্যগুলো কী ছিল। ওকে, আচ্ছা, এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন। যেহেতু এটা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল এবং এসেছিল, বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো এখানে ভূমিকা, বিদ্রোহ আর কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে, বিপ্লব বলতে কী বোঝো,
আর হচ্ছে উপসংহার লাস্টে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নের চুয়ার বৃদ্ধির কারণগুলো আলোচনা করবো। আর একটু আগে আমরা চুয়ার বৃদ্ধি দেখছিলাম, তাই কারণগুলো হচ্ছে এই 1, 2, 3 পরপর আছে পাইকান জমি হস্তচ্যুত। এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট করতে হবে সেটি হচ্ছে রংপুর বিদ্রোহ টিকা লেখো। অনেক সময় তোমাদের বইতে ছোটোখাটো ঘর করে থাকে, এক্সট্রা ঘর বলে বা মনে রেখো বলে, সেই মনে রাখার থেকে প্রশ্ন হতে পারে। রংপুর বিদ্রোহ একবার কিন্তু পরীক্ষা এসেছিল, ছেলেমেয়ে লিখতে পারেনি। ঠিক আছে, যা 2-4 লাইন লিখেছে তাতে আমাদের নাম্বার দিতে হয়েছিল ফুল মার্কস। তো সেহেতু পরবর্তী সাল থেকে রংপুর বিদ্রোহ কিন্তু বিস্তৃত আকারে দেওয়া হচ্ছে। সুতরাং ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভূমিকা, পটভূমি, রংপুর বিদ্রোহ দমন কেমনভাবে হয়েছিল ইত্যাদি। তো এবার চলে যাব পরের আরও কিছু প্রশ্নে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করার 4 নম্বরের জন্য সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ 1, 2, 3, 4 নেতৃত্ব কারা ছিলেন, বিদ্রোহ কীভাবে অবসান হয়েছিল, এর বৈশিষ্ট্য, চরিত্র কেমন ছিল। ঠিক আছে, তার উপসংহার। এবার চলে যাব আমরা বাংলার অভাবী আন্দোলনের বৈশিষ্ট্য। যেহেতু এটি 2023 সালে এসেছিল, সুতরাং তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট। ভূমিকা, অভাবী আন্দোলনের বৈশিষ্ট্য, স্থাপনের পুনরুজ্জীবন, ব্রিটিশ বিরোধিতা। ঠিক আছে, তারপর দেখো জমিদারদের বিরোধিতা, আর হচ্ছে সশস্ত্র বিদ্রোহ আর কৃষক বিদ্রোহ। অভাবী আন্দোলনের গুরুত্ব কী দেখো, 1, 2, 3, 4, 5 এমনভাবে দেওয়া আছে, যে কোনো 3টে তোমরা করবে, লাস্টে উপসংহার। ঠিক আছে, তো এবার চলে যাবো আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলো কী ছিল। 8 নম্বর যদি প্রশ্ন আসে সেটা কিন্তু এভাবে লিখতে হবে। তো দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ সহ উচ্চ হারে রাজস্ব আদায়, ধর্মচরণে বাধা, বাণিজ্যে বাধা, বাংলা প্রবেশে বাধা, কম অনুদান, উপসংহার। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, এবার চলে যাব পরের প্রশ্ন। ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল, ভূমিকা লিখবে প্রথমে, তারপরে লক্ষ্য উদ্দেশ্য 1, 2, 3, 1, 2, 3, 4 দেওয়া আছে, তারপর উপসংহার। তারপর দেখো ফরাজি আন্দোলনের পরিচয় দাও, ভূমিকা, এটা তোমাদের ভূমিকা। ফরাজি আন্দোলনের কারণ, আন্দোলনের নেতা কে ছিল, আন্দোলন কোথায় বিস্তার হয়েছিল, আন্দোলনের ব্যর্থতা কীভাবে হয়েছিল, আন্দোলনের গুরুত্ব কী ছিল। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট করতে হবে তোমাদের, সেইগুলো কিন্তু দিচ্ছি 4 আর 8। এইগুলো তোমরা রেডি করলে মাধ্যমিক পরীক্ষার জন্য ফাইনাল প্রস্তুত হয়ে গেল। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না। তো নীলবিদ্রোহের কারণ, এটা 4 নম্বরে আসে, 8 নম্বরে আসে। তো দেখো নীলবিদ্রোহের ভূমিকা প্রথমে লিখবে, কারণগুলি কী কী, এলাকা চাষ, পঞ্চম আইন, অমানবিক অত্যাচার, বিচারের লাঞ্ছনা, মধ্যযুদ্ধ সম্পর্কে ইতিবাচক ভূমিকা, পত্রপত্রিকার প্রভাব, পূর্ববর্তী আন্দোলনের প্রভাব, উপসংহার। ঠিক আছে, এবার নীলবিদ্রোহ কবে কাদের ক্ষেত্রে সংঘটিত হয়েছিল, বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো বৈশিষ্ট্যগুলি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। 1, বিদ্রোহের সফল বিস্তার, 3, 4, 5, 5টা পয়েন্ট দেওয়া আছে। এবার নীলবিদ্রোহের বৈশিষ্ট্য আমরা পড়লাম। এবার চলে যাব নীলবিদ্রোহের প্রতি বুদ্ধিজীবীদের সমাজের প্রতিক্রিয়া কীভাবে প্রকাশ পেয়েছিল, বা নীলবিদ্রোহে বাংলা শিক্ষিত উদ্দেশ্যে ভূমিকা কেমন ছিল। খুব ইম্পর্টেন্ট। নীলবিদ্রোহ ওটা যদি 8-এ না আসে ওটা 4-এ আসবে, এটা যদি 4-এ না আসে ওটা 8-এ আসবে। ঠিক আছে, একদম সহজ। তো বুদ্ধিজীবীদের ভূমিকা, সমাজের প্রতিক্রিয়া কেমন ছিল দেখে নাও ভালো করে, এটা করবে। 1, 2, 3, তারপরে উপসংহার। চলো, তারপরে মোটামুটি এই অধ্যায় থেকে তোমাদের 3য় অধ্যায়ের প্রশ্ন শেষ, বড় প্রশ্ন। নেক্সট ভিডিওতে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় ভেবে আস্তে আস্তে আমরা যাব। ঠিক আছে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু চ্যাপ্টারে এক্সট্রা প্রশ্ন দিতে বললে অবশ্যই কমেন্ট করবে, তা কিন্তু তোমাদের চ্যানেলে দেওয়া হবে। কেমন? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরপরই চ্যাপ্টারগুলো শেষ হলে শর্ট প্রশ্ন আমি কিন্তু দিতে থাকবো। এগুলো তৈরি করে তোমার মাধ্যমিকের জন্য 100% নাম্বার পাবে।